নমস্কার দর্শক বন্ধুরা, আবার ফিরে এলাম আপনাদের অন্তরে বিরাজমান ঈশ্বরকে প্রণাম জানাই। বন্ধুরা, 143 কোটি মানুষের দেশ আমাদের ভারতবর্ষ। আমাদের গড় আয়ু অনেকটা করে বেড়ে যাওয়ার ফলে আমাদের দেশে বয়স্ক মানুষের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। এবং আপনারা জানেন, আমাদের বয়স হলে আমাদের দেহে নানা রকম দীর্ঘমেয়াদী রোগের বাসা বাঁধে এবং সেই দীর্ঘমেয়াদী রোগে দীর্ঘদিন ভোগার ফলে অনেক বয়স্ক ব্যক্তি চলৎশক্তিহীন হয়ে পড়ে এবং অন্যের উপরে নির্ভর করে বেঁচে থাকে। এবং তাদের অনেকে অনিদ্রা, ক্ষুধামন্দা, মানসিক অবসাদ, দারুণ যন্ত্রণা এসব উপসর্গে ভোগে। এই সব ব্যক্তিদের জন্য একটি বিশেষ যত্ন দরকার, সেটা হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। প্যালিয়েটিভ কেয়ার বলুন, আর উপশমকারী সেবা বলুন, আর প্রশমনকারী সেবা বলুন, বা লাঘবকারী সেবা বলুন, জিনিসটা খুব নতুন নয়, কিন্তু আমাদের দেশে এর প্রসার খুব ধীর গতিতে হচ্ছে। সেই জন্য আমরা অনেকে এই সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা রাখি না। তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে বিশিষ্ট শিক্ষক, চিকিৎসক এবং নবী ডক্টর শতাব্দী মিত্র মহাশয়। উনি প্যালিয়েটিভ কেয়ার নিয়ে এতটাই উৎসাহী যে উনি এর উপরে একটা ডিগ্রি করেছেন এবং একটা প্যালিয়েটিভ কেয়ার টিমের সঙ্গে যুক্ত থেকে কাজ করে চলেছেন। নমস্কার ডক্টর মিত্র। আমি প্রথমে আপনাকে বলবো যে প্যালিয়েটিভ কেয়ারটা কি এবং কারা কারা এই কেয়ার পেতে পারে। নমস্কার সুধী দর্শক শ্রোতাবৃন্দ, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রফেসর দিবাকর হালদার স্যারকে এইরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী বিষয়ের ব্যাপারে বলার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন বলে। স্যারের প্রশ্নের উত্তরে প্রথমেই আমি বলি, প্যালিয়েটিভ কেয়ার কি বলতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে এটি হচ্ছে এক ধরনের চিকিৎসা পরিষেবা যা কষ্ট দুর্ভোগ লাঘব এবং প্রতিরোধের মাধ্যমে জীবন সংশয় রোগে আক্রান্ত যে সমস্ত ব্যক্তি এবং তাদের পরিবার পরিজনকে জীবনের গুণগত মান বা যেটাকে বলা হয় কোয়ালিটি অফ লাইফ উন্নত করতে সাহায্য করে। এটা একটা সার্বিক ধরনের চিকিৎসা যা মূলত কষ্ট দুর্ভোগের উপর, ব্যথা বেদনা গুরুত্ব লাঘবের উপর গুরুত্ব দেয় এবং বিভিন্ন ধরনের শারীরিক, মানসিক, আর্থসামাজিক এবং আত্মিক ধরনের সমস্যাগুলোকে খুব দ্রুত শনাক্তকরণ, চিহ্নিতকরণ এবং চিকিৎসা প্রদানের ব্যবস্থা করে। কারা এই চিকিৎসা প্রদানের আন্ডারে আসতে পারে সেই ব্যাপারে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে দীর্ঘদিন পর্যন্ত মানুষের মধ্যে ধারণা ছিল যে শুধুমাত্র ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি অথবা যে সমস্ত রোগীরা আর তাদের কোনো রকম চিকিৎসা হবার সুযোগ নেই, তারা সমস্ত চিকিৎসার শেষ হয়ে গেছে তাদের জন্যই কেবল প্যালিয়েটিভ কেয়ার দেয়া যেতে পারে। ধীরে ধীরে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে সারা বিশ্বে এবং ভারতবর্ষেও কিন্তু এই প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক অনেকটা অগ্রগতি হয়েছে। এই বিষয়ে প্রথমেই আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এটি কিন্তু এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেটা অন্যান্য চিকিৎসা পদ্ধতির সাথে সাথে চলতে থাকে। যখন পেশেন্টের মেডিকেল কেয়ার চলছে, সার্জিক্যাল কেয়ার চলছে, তার সাথে সাথেই কিন্তু প্যালিয়েটিভ কেয়ার চলতে থাকে। এবং ক্যান্সার চিকিৎসায় সঙ্গে চলছে যে সমস্ত ব্যক্তি, তাদের সাথে সাথে আরো নানা ধরনের রোগে আক্রান্ত ব্যক্তি, যেমন ধরুন লিভারের অসুখ, বিভিন্ন শ্বাসকষ্টজনিত অসুখ, যেমন আমরা নাম শুনি সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, বিভিন্ন স্নায়ু ঘটিত রোগ যেমন মোটর নিউরন ডিজিজ, মানসিক রোগ যেমন স্কিজোফ্রেনিয়া, বিভিন্ন অসুখ যেমন এইচআইভি এইডস, স্মৃতিভ্রংশ অসুখ, বার্ধক্যজনিত নানা ধরনের অসুখ বিসুখ, এবং এমনকি শিশুদের ক্ষেত্রে যে সমস্ত বাচ্চারা সিভিয়ার মেন্টাল রিটার্ডেশন মানে অত্যন্ত বেশি মাত্রায় মানসিক প্রতিবন্ধকতার শিকার, যে সমস্ত ব্যক্তির কোনো অ্যাক্সিডেন্টে
অঙ্গহানি ঘটেছে বা অঙ্গ বিকৃতি ঘটেছে, তারা সবাই কিন্তু এই প্যালিয়েটিভ কেয়ার চিকিৎসার অন্তর্ভুক্তিকরণ হওয়ার জন্য উপযুক্ত হন। ধন্যবাদ ডক্টর মিত্র। আমি এবার গিয়ে জানতে চাইবো এই প্যালিয়েটিভ কেয়ার বা উপশমকারী সেবা সেই সব ব্যক্তিদের কাছে আমরা কিভাবে পৌঁছে দেবো? মানে তারা তো এখন বেঁধে দেন, তো সেই ব্যক্তিরা কিভাবে এই সেবা পেতে পারে? হ্যাঁ, প্যালিয়েটিভ কেয়ার এই যে পরিষেবা বা উপশম পরিষেবা, এটা তিন ভাবে দেয়া হয়। একটি হচ্ছে হাসপাতাল ভিত্তিক, যেটা আউটডোর বা বহির্বিভাগ, ইনডোর বা অন্তঃবিভাগে দেয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে গোষ্ঠী বা সমাজ নির্ভর, যেটাকে বলা হয় কমিউনিটি বেসড প্যালিয়েটিভ কেয়ার, এবং তৃতীয়ত হচ্ছে বাড়িতে রেখে পরিষেবা, যেটাকে বলা হয় হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার। পদ্ধতি যেভাবেই হোক, প্যালিয়েটিভ কেয়ার বা উপশম পরিষেবার কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে রোগীর হাসপাতালে থাকার সময়কালটাকে কমানো। সেই জন্য হাসপাতালে যখন পেশেন্ট ভর্তি আছে কোনো অ্যাকিউট বা কোনো খুব জরুরি সমস্যার জন্য, সেই সময়টার মধ্যে পেশেন্টের বাড়ির লোকের উপস্থিতিতে এবং তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্ল্যান করে নেওয়া হয় যে তার পরবর্তী সময়ে কিরকম পরিষেবা দেওয়া হবে, এমনকি অন্তিম সময় পর্যন্ত কিভাবে পরিষেবাটা চালু রাখা হবে। এই জন্য এই পরিষেবা প্রদান করার সাথে সাথে পেশেন্টের এবং পেশেন্টের বাড়ির লোকেরও কিন্তু কাউন্সিলিং, অ্যাডভাইস এবং তাদের আত্মিক পরিষেবা, যেটাকে বলা হয় স্পিরিচুয়াল হেলথ কেয়ার, সেটাও কিন্তু দেওয়া হয়ে থাকে। অনেক সময় এটা আউটরিচ সার্ভিসের মাধ্যমে দেওয়া হয়, যে পরিষেবা প্রদানকারী দল হাসপাতালকে কেন্দ্র করে বাড়িতে গিয়ে পরিষেবা দেয়। প্যালিয়েটিভ কেয়ার বিষয়েও কতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ব্যথা বেদনা উপশমের উপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। দ্বিতীয়ত বেশ কিছু উপসর্গ যেগুলো অনেকদিন ধরে রোগীরা যারা ভুগছে তাদের ক্ষেত্রে হয়, যেমন কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন, ডায়রিয়া বা লুজ মোশন, বা যেটা পাতলা পায়খানা হয়, বমি বমি ভাব, জ্বর, কাশি, শ্বাসকষ্ট হওয়া, তারপরে ক্ষতটা ক্যান্সার ক্ষত হতে পারে, অথবা যারা বেড সোরে ভুগছেন, বহুদিন ধরে শয্যাগত রয়েছেন, তাদের ক্ষেত্রে বেড সোর প্রতিরোধ করা, এবং বেড সোর যদি হয়ে যায় তাহলে সেগুলোর যথেষ্ট সেবা করা বা যাতে সারে তাড়াতাড়ি, সেই ব্যবস্থা করা, এইগুলো কিন্তু প্যালিয়েটিভ কেয়ারের মধ্যে পড়ে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে কমিউনিটি বেসড প্যালিয়েটিভ কেয়ার। কমিউনিটি বেসড প্যালিয়েটিভ কেয়ারে কমিউনিটির যারা সাধারণ লোকজন, রোগীর আত্মীয় পরিজনের সাথে, বন্ধু বান্ধব, প্রতিবেশীরা, তারা সবাই এই পরিষেবার সাথে যুক্ত হবেন। চিকিৎসক গোষ্ঠী যারা আছেন, যেখানে নার্স আছেন, অন্যান্য সেবা দানকারী ব্যক্তিরা আছেন, তাদের সাথে এরা রেগুলার যোগাযোগ রেখে চলবেন, টেলিফোনে যোগাযোগ রেখে চলবেন এবং রোগীকে পরিষেবা দেবেন। তৃতীয়ত যেটা হচ্ছে হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার বা বাড়িতে রেখা পরিষেবা। অধিকাংশ সময় দেখা যায় যে সমস্ত রোগী হাসপাতালে অনেকদিন ধরে ভর্তি থাকে বা বার্ধক্যজনিত অসুখে ভর্তি থাকে, তাদের ক্ষেত্রে বাড়িতে ফিরে যাওয়ার একটা খুব আগ্রহ থাকে। তারা বাড়ির লোকজনের আশেপাশে দেখতে চান, বাড়ির পরিবেশে থাকতে চান। তাদের ক্ষেত্রে এই হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার আমরা ব্যবস্থা অনায়াসেই করতে পারি। সেটা হচ্ছে যে বাড়িতেই তার যাবতীয় স্বাস্থ্য পরিষেবা দেয়া হবে। সেক্ষেত্রেও হাসপাতালের সাথে যোগাযোগ রাখা হবে, টেলিফোনে অথবা সরাসরি, এবং যেরকম দরকার হবে সেইভাবে পেশেন্টের পরিষেবাটা প্রদান করা হবে। এবং এক্ষেত্রে কি হয়, পরিবারের লোকজন তারা প্রত্যক্ষভাবে পেশেন্টকে পরিষেবা দেওয়ার ব্যাপারে যুক্ত হতে পারে। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে এই পরিষেবা প্রদানকারী যে দল, তারা রোগীর যদি বা যখন মৃত্যু হলো তারপরে তার বাড়ির লোকজনকে যথাসম্ভব স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করতে পারেন। বাহ, ওটা কিন্তু এই যে দল বলে আপনি উল্লেখ করলেন, তাহলে এটা একটা টিম, তাই তো? হ্যাঁ। সেই টিমে কি কি ডাক্তারবাবু, মানে কি কি ধরনের ডাক্তারবাবু বা কি কি ধরনের স্বাস্থ্যকর্মীরা থাকেন, যদি একটু বলেন। উপশমকারী পরিষেবা বা প্যালিয়েটিভ কেয়ার সার্বিক পরিষেবার কথা বলে, সেই জন্য এটি একটি দলগত প্রচেষ্টা। এই দলের মধ্যে যেমন প্রশিক্ষিত চিকিৎসক, নার্সেরা থাকবেন, মানসিক রোগ বিশেষজ্ঞ থাকবেন, তেমনি তার সাথে সাথে ধর্মীয় শিক্ষক, যারা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত, এদের কিন্তু খুব বড় ভূমিকা আছে পেশেন্টকে যে স্পিরিচুয়াল হেল্প বা আত্মিক পরিষেবা বলা হলো, পেশেন্ট এবং তার বাড়ির লোককে দেওয়ার ব্যাপারে। এবং যারা স্থানীয় প্রশাসন কর্মী, এবং অবশ্যই স্বেচ্ছাসেবী, কারণ প্যালিয়েটিভ কেয়ার বা উপশম পরিষেবাতে
স্বেচ্ছাসেবী বা ভলেন্টিয়ারিজমের কিন্তু খুব একটা বড় ভূমিকা আছে। এরা প্রত্যেকে যারা দলের যুক্ত ব্যক্তি, তারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন এবং একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখবেন, যাতে পেশেন্টকে আমরা যেটা সার্বিক বা হলিস্টিক কেয়ার দিতে পারি। ধন্যবাদ। তো আমি প্রথমেই বলেছি, যেটুকুনি আমি জেনেছি, যে আমাদের দেশে এই পরিষেবা খুব ধীর গতিতে এগোচ্ছে। তো যদি বলেন আমাদের দেশে এখন কি অবস্থায় মানে এই পরিষেবা আছে, আমরা কতটা এগিয়েছি, যদি একটু বলেন। হ্যাঁ, আহ, সারা পৃথিবীতে পরিসংখ্যানে দেখা গেছে প্রতি বছর 6 কোটির বেশি মানুষের প্যালিয়েটিভ কেয়ার বা উপশম পরিষেবার প্রয়োজন হয়, এবং তার মধ্যে 74% মানুষ ভারত, বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া এই ধরনের মধ্য বা নিম্ন আয়ের দেশগুলিতে বসবাস করেন। এবং ভারতে খুব দুঃখজনকভাবে 1%-এরও কম মানুষ প্রতি বছর এই প্যালিয়েটিভ কেয়ার বা উপশম পরিষেবার আওতাভুক্ত হতে পারেন। 1986 সাল থেকে ভারতে মোটামুটি প্যালিয়েটিভ কেয়ার পরিষেবাটা চালু হয়েছে। প্রথমে এটা চালু হয়েছিল মুম্বাই বা তদানীন্তন বোম্বাইতে, এবং পরবর্তীকালে এটা বিভিন্ন রাজ্যে বিস্তার লাভ করেছে, যেমন গোয়া, দিল্লি, আসাম, ব্যাঙ্গালোর, পাঞ্জাব, এইসব জায়গাতে। কিন্তু এগুলো সবকিছু জায়গাতেই কিন্তু আঞ্চলিক পরিষেবা এবং অত্যন্ত লিমিটেড বা সীমিত মাত্রায় পরিষেবার ব্যবস্থা চালু হয়েছে। এই ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বা অগ্রগতি করেছে যে রাজ্যটি, সেটি হচ্ছে কেরালা। কেরালাতে প্রথম হচ্ছে এই প্যালিয়েটিভ কেয়ারকে প্রাইমারি হেলথ সার্ভিস বা প্রাথমিক চিকিৎসা ব্যবস্থার অন্তর্ভুক্তিকরণ তারা করতে পেরেছে, এবং কেরালা থেকেই কিন্তু এই কমিউনিটি বেসড প্যালিয়েটিভ কেয়ার বা হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার এই ব্যাপারগুলো শুরু হয়েছে, এবং তারা অনেকটা অগ্রগতিও করেছে। 2010 সালে প্রথম তদানীন্তন মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া প্যালিয়েটিভ মেডিসিনকে একটি উচ্চতর শিক্ষা ব্যবস্থার স্বীকৃতি দেয়, এবং 2012 সালে প্রথম এমডি মানে স্নাতকোত্তর পড়াশুনো মেডিকেলের প্যালিয়েটিভ কেয়ারে শুরু হয়। 2012 সালে আমাদের ন্যাশনাল প্রোগ্রাম ফর প্যালিয়েটিভ কেয়ার, যেটা হচ্ছে উপশম চিকিৎসার জাতীয় স্বাস্থ্য প্রকল্প, সেটা চালু হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে, যেমন বাজেট ঘাটতি ছিল, তারপরে যথেষ্ট প্রশিক্ষিত ব্যক্তির অভাব ছিল, ইত্যাদি কারণে সেটা সেইভাবে তখন উন্নতি বা অগ্রগতি করতে পারেনি। 2017 সালে জাতীয় স্বাস্থ্য নীতি, যেটা ন্যাশনাল হেলথ পলিসি, হ্যাঁ, তার আন্ডারে আসার পর থেকে অনেকটাই এই ব্যাপারটা অগ্রগতি হয়েছে। বিভিন্ন রাজ্যে এই প্যালিয়েটিভ কেয়ারের, এবং আমাদের পশ্চিমবঙ্গেও প্যালিয়েটিভ কেয়ার অনেকটা এখন ট্রেনিং শুরু হয়েছে আস্তে আস্তে, মেডিকেল প্রফেশনাল যারা আছেন। এবং আমাদের প্রাইমারি হেলথ সার্ভিস যেখানে দেয়া হয়, সুস্বাস্থ্য কেন্দ্র, সেখানে প্রায় সমস্ত জায়গাতেই বেসিক লেভেলে প্যালিয়েটিভ কেয়ার দেবার অন্ততপক্ষে মানুষের মধ্যে আইডিয়াটা আসা শুরু হয়েছে। কিছু কিছু স্বেচ্ছাসেবী সংস্থা এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কাজ করছে, যেমন তার মধ্যে একটির নাম আমি বলতে চাই, যেমন অনকোলিং। তারা নদিয়া নামক একটি জেলাতে বহির্বিভাগ বা অন্তর্বিভাগ বেসিসে গত 27 বছর ধরে এই পরিষেবা দিচ্ছে, এবং খুব শীঘ্রই তাদের মধ্যে তারা চালু করতে চলেছে যে ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ বা ট্রেনিং। কিন্তু এগুলো সমস্ত সত্ত্বেও বলা যেতে পারে যে সাধারণ মানুষ, এমনকি চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী, তাদের মধ্যে কিন্তু আরো অনেক জ্ঞান এবং সচেতনতা বাড়ানোর দরকার আছে। তবেই কিন্তু ভবিষ্যতে প্যালিয়েটিভ কেয়ার বা উপশম পরিষেবার মান এবং গ্রহণযোগ্যতা দুটোই বাড়তে থাকবে, এবং সেটা যদি বাড়তে থাকে তবেই কিন্তু আমরা আমাদের নিজেদের এবং আমাদের আগামী ভবিষ্যতের যারা মানুষ আসবেন তাদের জন্য একটি ব্যথা বেদনা এবং অন্যান্য উপসর্গমুক্ত পৃথিবী রাখার অঙ্গীকার করতে পারবো। থ্যাংক ইউ ডক্টর মিত্র, খুব ভালো তথ্য নিয়ে আলোচনা করলেন। আশা করি দর্শকবৃন্দ আপনারা এতে উপকৃত হবেন এবং এটা আরো আরো ছড়িয়ে দেবেন, এবং যাতে করে আগামী দিনে আমাদের বয়স্ক ব্যক্তিরা একটা বিড়ম্বনাহীন এবং সুখকর জীবনযাপন করেন, সেই প্রচেষ্টা আমাদের মধ্যে আরো অঙ্কুরিত হবে এবং সেটা প্রসারতা করবে। আমাদের এই ভিডিওগুলো আশা করি আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই বলে আপনারা সুস্থ থাকুন, আপনাদের জীবন দীর্ঘায়িত হোক, এই কামনা করে আজকে এখানে শেষ করি। নমস্কার। নমস্কার।